আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে স্বাগত জানাই আপনাদের, অভিনন্দন জানাই। এই সময় পুরো বিশ্ব প্যারিস অলিম্পিকের মোহে আবিষ্ট। অলিম্পিক আমাদের ক্রীড়াবিদদের বিশ্বমঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের সুযোগ দেয়, দেশের জন্য কিছু করার সুযোগ দেয়। আপনিও নিজের দেশে খেলোয়াড়দের জন্য উৎসাহ বাড়ান। চিয়ার ফর ভারত। বন্ধুরা, ক্রীড়া জগতের এই অলিম্পিক ছাড়াও কিছুদিন আগে ম্যাথসের দুনিয়ায় এক অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে, ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড। এই অলিম্পিয়াডে দেশের ছাত্রছাত্রীরা অসাধারণ সাফল্য দেখিয়েছে। এতে আমাদের দল সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করে 4টি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জিতেছে। ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে 100টিরও বেশি দেশের তরুণ অংশ নেয় এবং সামগ্রিক তালিকার মধ্যে আমাদের দল শীর্ষ 5-এ আসতে সক্ষম হয়েছে। দেশকে গৌরবান্বিত করা এই ছাত্রছাত্রীদের নাম পুনে থেকে আদিত্য বেঙ্কট গণেশ, পুনেরই সিদ্ধার্থ চোপড়া, দিল্লি থেকে অর্জুন গুপ্তা, গ্রেটার নয়ডা থেকে কানব তলওয়ার, মুম্বাই থেকে রুশিল মাথুর এবং গুয়াহাটির আনন্দ ভাদুড়ী। বন্ধুরা, আজ মন কি বাতে আমি বিশেষভাবে এই তরুণ বিজয়ীদের আমন্ত্রণ জানিয়েছি। এরা এখন আমাদের সঙ্গে ফোনে যুক্ত। নমস্কার বন্ধুরা, মন কি বাতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আমরা ঠিক আছি স্যার। বন্ধুরা, মন কি বাতের মাধ্যমে দেশবাসী তোমাদের অভিজ্ঞতার কথা জানতে খুব আগ্রহী। আমি আদিত্য আর সিদ্ধার্থকে দিয়ে শুরু করব। তোমরা পুনেতে আছো, প্রথমে আমি তোমাদের দিয়ে শুরু করছি। অলিম্পিয়াডের সময় তোমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছো তা আমাদের সঙ্গে শেয়ার করো। স্যার, আমি আদিত্য। ম্যাথসে আমার ছোট থেকে আগ্রহ। ক্লাস 6-এ এম প্রকাশ স্যার, আমার ম্যাথসের শিক্ষক, আমাকে শিখিয়েছিলেন এবং তিনি ম্যাথসের প্রতি আমার আগ্রহ বাড়িয়ে তুলেছিলেন। আমি শিখেছিলাম এবং যথেষ্ট সুযোগও পেয়েছিলাম। তোমার সঙ্গীর বক্তব্য কি? স্যার, আমি সিদ্ধার্থ, পুনে থেকে। আমি দ্বাদশ শ্রেণী পাস করেছি। আইএমওতে এটি আমার দ্বিতীয়বার। ম্যাথসে আমারও ছোট থেকে আগ্রহ। আর আদিত্যর সঙ্গে আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন এম প্রকাশ স্যার আমাদের দুজনকেই প্রশিক্ষণ দিয়েছিলেন, আর সেটা অনেক সাহায্য করে আমাকে। আমি কলেজের জন্য এখন সিএমআইতে যাচ্ছি এবং ম্যাথস ও সিএস পড়ছি। আচ্ছা, আমি শুনলাম যে অর্জুন বর্তমানে গান্ধীনগরে রয়েছে এবং কানব তো গ্রেটার নয়ডার বাসিন্দা। অর্জুন এবং কানব, আমরা অলিম্পিয়াড নিয়ে আলোচনা করেছি, কিন্তু তোমরা দুজনে প্রস্তুতি সম্পর্কিত কোনো বিষয়, কোনো অভিজ্ঞতা যদি আমাদের জানাও তবে আমাদের শ্রোতাদের ভালো লাগবে। নমস্কার স্যার, জয় হিন্দ। আমি অর্জুন বলছি। জয় হিন্দ অর্জুন। আমি দিল্লিতে থাকি। আমার মা শ্রীমতী আশা গুপ্তা, দিল্লি ইউনিভার্সিটির ফিজিক্সের প্রফেসর। আমার বাবা শ্রী অমিত গুপ্তা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমার দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছি এই ভেবে আমি অত্যন্ত গৌরব বোধ করছি। সবার প্রথমে আমার সাফল্যের কৃতিত্ব আমি আমার বাবা মাকে দিতে চাই। আমার মনে হয় যখন একটি পরিবারের কোনো সদস্য এমন একটি প্রতিযোগিতায় প্রস্তুতি নেয় তখন তা কেবল সেই সদস্যের লড়াই থাকে না, সমগ্র পরিবারের লড়াই হয়ে ওঠে। আমাদের যে প্রশ্নপত্র হয় তাতে আমাদের কাছে 3টি প্রবলেম সলভ করার জন্য মোট 4.5 ঘন্টা সময় থাকে, অর্থাৎ প্রতিটি প্রবলেমের জন্য 1.5 ঘন্টা। তাহলে আমরা বুঝতে পারছি যে একটা প্রবলেম সলভ করার জন্য আমাদের কাছে কতটুকু সময় থাকে। আমাদের বাড়িতে যথেষ্ট পরিশ্রম করতে হয়, প্রবলেমের সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে হয়। কখনো কখনো তো একটা প্রবলেমের সঙ্গে 1 দিন, এমনকি 3 দিন পর্যন্ত লেগে যায়। এর জন্য আমাদের অনলাইন প্রবলেমস খুঁজতে হয়। আমরা গত বছরের প্রবলেমগুলো ট্রাই করি, আর এভাবেই ধীরে ধীরে পরিশ্রম করতে করতে ক্রমশ আমাদের অভিজ্ঞতা বাড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমাদের প্রবলেম সলভিং এবিলিটি বাড়ে, যা শুধু ম্যাথমেটিক্সের ক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের সাহায্য করে। আচ্ছা, আমাকে কানব বলতে পারো একটা বিশেষ অভিজ্ঞতা, এই সমগ্র প্রস্তুতি পর্বের কোনো একটি বিশেষ বিষয় যা আমাদের তরুণ বন্ধুদের জেনে খুব ভালো লাগবে? আমার নাম কানব তলওয়ার। আমি গ্রেটার নয়ডা, উত্তরপ্রদেশে থাকি। আমি একাদশ শ্রেণীর ছাত্র। ম্যাথ আমার প্রিয় সাবজেক্ট। ছোটবেলা থেকেই ম্যাথ আমার খুব ভালো লাগে।
ছোটবেলায় আমার বাবা আমাকে পাজল করাতেন, যা থেকে আমার আগ্রহ বাড়ে। আমি সপ্তম শ্রেণী থেকে অলিম্পিয়াডের প্রস্তুতি শুরু করেছিলাম। এতে আমার বোনেরও বিরাট অবদান আছে, আর আমার বাবা মাও সব সময় আমাকে সাপোর্ট করেছেন। এই অলিম্পিয়াড HBCSE কন্ডাক্ট করে, আর এটা একটা 5 স্টেজ প্রসেস। গত বছর আমি খুব কাছাকাছি ছিলাম, কিন্তু দলে সুযোগ পাইনি। সুযোগ না পাওয়ায় খুব দুঃখ হয়েছিল। তখন আমার বাবা মা আমাকে শিখিয়েছিলেন যে আমরা হয় জয়ী হই অথবা শিখি, এবং জীবনে সফরটাই আসল অর্থবাহী, সাফল্য নয়। তাই আমি এটাই বলতে চাইব, লাভ হোয়াট ইউ ডু অ্যান্ড ডু হোয়াট ইউ লাভ। সফর বা যাত্রাটাই আসল, সাফল্য নয়। আর যদি আমাদের নিজেদের বিষয়ের প্রতি ভালোবাসা থাকে এবং আমাদের যাত্রাটা আমরা উপভোগ করতে পারি, তাহলে সাফল্য আসবেই। তাহলে কানাভ, তোমার তো দেখছি ম্যাথমেটিক্সও ইন্টারেস্ট রয়েছে, আর যেভাবে কথা বলো তাতে মনে হয় সাহিত্যেও আগ্রহ রয়েছে। হ্যাঁ স্যার, আমি ছোটবেলায় ডিবেট এবং ওরেটিংও করতাম। আচ্ছা, আসুন তাহলে আমরা এবার আনন্দর সঙ্গে কথা বলি। আনন্দ, তুমি এখন গৌহাটিতে আছো, আর তোমার সঙ্গী রুশিল এখন মুম্বাইয়ে। তোমাদের দুজনের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। দেখো, আমি পরীক্ষা পে চর্চার মতো অনুষ্ঠান তো করেই থাকি, আর পরীক্ষা পে চর্চা ছাড়াও অন্যান্য অনুষ্ঠানে স্টুডেন্টদের সঙ্গে কথা বলে থাকি। বহু ছাত্রছাত্রী ম্যাথসে এত ভয় পায় যে ম্যাথসের নাম শুনলেই ঘাবড়ে যায়। তুমি বলো, ম্যাথসের সঙ্গে কি করে বন্ধুত্ব করা যায়? স্যার, আমি রুশিল মাথুর। ছোটবেলায় আমরা যখন প্রথমবার অ্যাডিশন শিখি, আমাদের ক্যারি ফরওয়ার্ড করা শেখানো হয়। কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয় কেন, সেটা আমাদের কখনো বোঝানো হয় না। যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের বিষয়ে জানি, তখন আমরা কখনো এই কোয়েশ্চেনটা করি না যে এই কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা এলো কোথা থেকে। আমার বিশ্বাস, ম্যাথস অ্যাকচুয়ালি একটা চিন্তাধারা এবং প্রবলেম সলভিংয়ের প্রক্রিয়া। আর এই জন্য আমার মনে হয়, যদি আমরা সবাই ম্যাথামেটিক্সের একটা নতুন কোয়েশ্চেন জুড়ে দিই, যেমন কোয়েশ্চেনটা হতে পারে, আমরা কেন এটা করছি, এটা এমন কেন হচ্ছে, তাহলে আই থিঙ্ক মানুষের ম্যাথসের ইন্টারেস্ট অনেক বেশি বেড়ে যেতে পারে। কারণ আমরা যখনই কোনো বিষয় বুঝতে পারি না, সেটাই আমরা ভয় পেতে শুরু করি। তাছাড়া আমার এটাও মনে হয় যে সবাই মনে করে ম্যাথস ভীষণ লজিক্যাল একটা সাবজেক্ট, কিন্তু তাছাড়াও ম্যাথসে প্রচুর ক্রিয়েটিভিটিও ইম্পর্ট্যান্ট। কারণ ক্রিয়েটিভিটি থেকেই আমরা আউট অফ দ্য বক্স সলিউশনস খুঁজে পাই, যেটা অলিম্পিয়াডে খুব ইউজফুল হয়। আর সে কারণেই ম্যাথস অলিম্পিয়াডেরও একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রিলিভেন্স রয়েছে ম্যাথসে ইন্টারেস্ট বাড়ানোর জন্য। আনন্দ, কিছু বলতে চাও? নমস্কার প্রধানমন্ত্রীজি, আমি আনন্দ ভাদুরী গুয়াহাটি থেকে বলছি। আমি কিছুদিন আগেই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পাশ করেছি। আমি এখানকার লোকাল অলিম্পিয়াডে অংশগ্রহণ করতাম ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে। সেখান থেকেই আমার আগ্রহ তৈরি হয়। এইটা আমার দ্বিতীয় আইএমও ছিল। আমার দুটো আইএমও খুব ভালো লেগেছে। রুশিল যা বলল, আমি তার সাথে সম্পূর্ণ একমত। আমি এটাও বলতে চাই যে যারা অঙ্ককে ভয় পান, তাদের একটু ধৈর্যের প্রয়োজন। আমাদের অঙ্ক যেমনভাবে শেখানো হয়, সেখানে একটাই ফর্মুলা মুখস্থ করিয়ে তার উপরেই 100টার মতো অঙ্ক কষে যেতে হয়। এইটা দেখা হয় না যে ফর্মুলাটা সে ঠিকমতো বুঝতে পেরেছে কিনা। শুধু অঙ্ক কষতে থাকো, অঙ্ক কষতে থাকো। ফর্মুলা না হয় মুখস্থ করলাম, যদি পরীক্ষায় গিয়ে কেউ ফর্মুলাটাই ভুলে যায়, তখন কি হবে? এই কারণেই আমি বলবো, ফর্মুলাটা বোঝো, যেটা রুশিল বলল, তারপরে ধৈর্য সহকারে দেখো। ফর্মুলাটা ঠিকমতো বুঝে গেলে আর 100টা অঙ্ক করতে হবে না, তখন একটা দুটো প্রশ্নতেই হয়ে যাবে, আর অঙ্ককে ভয় পেতে হবে না। আদিত্য এবং সিদ্ধার্থ, শুরুতে তোমরা যখন কথা বলছিলে তখন ভালো করে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। এখন এদের সবার কথা শোনার পর তোমাদেরও নিশ্চয়ই মনে হচ্ছে তোমরা আরও কিছু বলতে চাও। তোমাদের যা অভিজ্ঞতা, সেটা তোমরা আরও একটু বিশদে আমাদের সঙ্গে শেয়ার করবে। বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টরা এসেছিল। তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করা, তাদের সাথে তাদের কালচার সম্পর্কে জানা, এই আদান প্রদানের বিষয়টা খুব ভালো লেগেছিল। এবং অনেক বিখ্যাত ম্যাথমেটিশিয়ানরাও এসেছিলেন। হ্যাঁ আদিত্য, খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। আমাদেরকে বাথ শহরে নিয়ে যাওয়া হয়েছিল। সমস্ত কিছু সুন্দরভাবে ঘুরিয়ে দেখানো হয়েছিল। নানা রকম সুন্দর জায়গা, নানা রকম পার্ক, এমনকি
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়তেও আমাদের নিয়ে যাওয়া হয়েছিল। সব মিলিয়ে খুবই সুন্দর অভিজ্ঞতা হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সকলের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমি তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। কারণ আমি জানি যে এই ধরনের খেলার জন্য একজনকে প্রচুর ফোকাস অ্যাক্টিভিটি করতে হয়, মস্তিষ্কের ব্যবহার করতে হয়, এবং এর ফলে কখনো কখনো পরিবারের সদস্যরা বিরক্ত হয়ে যান, ভাবেন এটা কি গুণ ভাগ করছে। কিন্তু আমি তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমরা দেশের সম্মান বাড়িয়েছ, দেশের নাম উজ্জ্বল করেছ। ধন্যবাদ বন্ধুরা। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ স্যার। জয় জয় হিন্দ। হিন্দ। জয় হিন্দ, জয় হিন্দ। তোমাদের মতো ছাত্রদের সঙ্গে কথা বলে আনন্দিত হয়েছি। মন কি বাতে যোগদান করার জন্য তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আমি নিশ্চিত যে ম্যাথসের এই তরুণ বিশেষজ্ঞদের কথা শোনার পর অন্য যুবদেরও ম্যাথসের প্রতি আগ্রহ জন্মাবে, তারা অনুপ্রাণিত হবে। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এখন আমি এমন একটি বিষয় শেয়ার করতে চাই যা প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে। কিন্তু এটি সম্পর্কে বলার আগে আমি তোমাদের একটি প্রশ্ন করতে চাই। তোমরা চড়াইদেউ ময়দামের কথা শুনেছ? যদি না শুনে থাকো তাহলে এখন বারবার শুনবে আর খুব উৎসাহের সঙ্গে অন্যদেরও জানাবে। অসমের চড়াইদেউ ময়দামকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকায় এটি ভারতের ৪৩তম হলেও উত্তর পূর্বের এটি প্রথম সাইট হবে। বন্ধুরা, এই প্রশ্নটি নিশ্চয়ই তোমার মনে আসছে যে চড়াইদেউ ময়দাম কি এবং এর বৈশিষ্ট্যই বা কি। চড়াইদেউয়ের অর্থ হল শাইনিং সিটি অন দ্য হিলস, মানে পাহাড়ের ওপর উজ্জ্বল শহর। এটাই ছিল অহোম রাজবংশের প্রথম রাজধানী। অহোম রাজবংশের লোক পরম্পরাগতভাবে তাঁদের পূর্বপুরুষদের মৃতদেহ এবং তাঁদের মূল্যবান জিনিসপত্র ময়দামে রাখতেন। ময়দাম হল টিলার আকৃতির একটি কাঠামো, যা উপরে মাটি দিয়ে আবৃত এবং নিচে এক বা একাধিক ঘর রয়েছে। এই ময়দাম অহোম সাম্রাজ্যের মৃত রাজা ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধার প্রতীক। এটি আমাদের পূর্বপুরুষদের প্রতি সম্মান দেখানোর একটি অত্যন্ত অনন্য উপায়। এই স্থানে সামুদায়িক পূজাও হতো। বন্ধুরা, অহোম সাম্রাজ্য সম্পর্কে অন্যান্য তথ্য আপনাকে আরও অবাক করবে। এই সাম্রাজ্য ১৩ শতক থেকে শুরু করে ১৯ শতকের শুরু পর্যন্ত স্থায়ী ছিল। এত দীর্ঘ সময়ের জন্য একটি সাম্রাজ্য স্থায়ী হওয়া একটি মহান বিষয়। সম্ভবত অহোম সাম্রাজ্যের নীতি ও বিশ্বাস এত শক্তিশালী ছিল যে এই রাজবংশটি এত দিন ধরে রাজত্ব কায়েম রেখেছিল। আমার মনে আছে, এই বছরের ৯ই মার্চ অদম্য সাহস এবং বীরত্বের প্রতীক মহান অহোম যোদ্ধা লসিত বোরফুকনের সবচেয়ে উঁচু মূর্তিটি উন্মোচন করার সৌভাগ্য আমার হয়েছিল। এই কর্মসূচি চলাকালীন আমি অহোম সম্প্রদায়ের আধ্যাত্মিক পরম্পরাগত ঐতিহ্য পালন করতে পেরে একটি অনন্য অভিজ্ঞতা অর্জন করেছি। লসিত ময়দামে অহোম সম্প্রদায়ের উৎসবে পূর্বপুরুষদের সম্মান জ্ঞাপনের সুযোগ পাওয়া এ আমার জন্য সৌভাগ্যের বিষয়। এখন চড়াইদেউ ময়দাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার অর্থ এখানে আরও বেশি পরিমাণ পর্যটক আসবে। আপনিও এই সাইটটিকে আপনার ভবিষ্যৎ ট্রাভেল প্ল্যানসের অবশ্যই অন্তর্ভুক্ত করবেন। বন্ধুরা, নিজেদের সংস্কৃতির উপর গর্বিত হয়েই কোনো দেশ এগিয়ে যেতে পারে। ভারতেও এই ধরনের অনেকগুলি প্রয়াস শুরু হয়েছে। এই রকমই একটি প্রয়াস প্রজেক্ট পরি। এখন আপনি পরি শুনে কনফিউজড হয়ে যাবেন না। এই পরি স্বর্গের কল্পনার সঙ্গে জড়িত নয়, বরং পৃথিবীকেই স্বর্গের রূপ দেবে এই প্রজেক্ট। পরি অর্থাৎ পাবলিক আর্ট অফ ইন্ডিয়া। প্রজেক্ট পরি পাবলিক আর্টগুলোকে জনপ্রিয় করে তোলার জন্য উদীয়মান শিল্পীদের এক মঞ্চে নিয়ে আসার একটি বৃহত্তম মাধ্যম হিসেবে গড়ে উঠছে।
আপনি নিশ্চয়ই দেখে থাকবেন রাস্তার ধারে, দেওয়ালে, আন্ডারপাসে খুবই সুন্দর পেইন্টিংস করা থাকে। এই পেইন্টিংস, এই ভাস্কর্য, এই শিল্পীরাই নির্মাণ করেন যারা সরাসরি এই পারি প্রজেক্টের সঙ্গে যুক্ত। এতে আমাদের যেমন সার্বজনীন স্থানগুলির সৌন্দর্য বৃদ্ধি পায়, তেমনি আমাদের কালচারকে আরও পপুলার করতেও সাহায্য করে। যেমন উদাহরণস্বরূপ দিল্লির ভারত মণ্ডপম। এখানে আপনি সারা দেশের আশ্চর্যজনক আর্টওয়ার্ক দেখতে পাবেন। আপনি দিল্লির কিছু আন্ডারপাস এবং ফ্লাইওভারে এরকম সুন্দর পাবলিক আর্ট দেখতে পাবেন। আমি শিল্প ও সংস্কৃতি উৎসাহীদের পাবলিক আর্ট নিয়ে আরও কাজ করার আহ্বান জানাচ্ছি। এটা সবসময় আমাদের শিকড় নিয়ে গর্ব করার সুখানুভূতি দেবে। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এখন কথা হবে রঙের। এমন রং যিনি হরিয়ানার রোহতক জেলার ২৫০রও বেশি মহিলার জীবনে সমৃদ্ধির রং ভরে দিয়েছেন। হস্তশিল্পের সঙ্গে জড়িত মহিলারা ছোট ছোট দোকান চালিয়ে এবং ছোট ছোট কাজ করে তাঁদের জীবিকা নির্বাহ করতেন। তবে সবার মনে আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা তো থাকেই। তাই এরা সবাই উন্নতি সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন এবং এই গ্রুপের সঙ্গে যুক্ত হয়েই তারা ব্লক প্রিন্টিং এবং ডাইংয়ের ট্রেনিং নেন। পোশাকে রঙের জাদু ছড়াতে ছড়াতে আজ এই নারীরা লাখ লাখ টাকা আয় করছেন। তাঁদের তৈরি বেড কভার, শাড়ি এবং ওড়নার বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। বন্ধুরা, রোহতকের এই নারীদের মতো দেশের আলাদা আলাদা অংশের কারিগরেরা হ্যান্ডলুমকে জনপ্রিয় করে তুলতে উদ্যোগী। তা সে উড়িষ্যার সম্বলপুরী শাড়ি হোক, মধ্যপ্রদেশের মাহেশ্বরী শাড়ি হোক, মহারাষ্ট্রে পৈঠানি বা বিদর্ভের হ্যান্ড ব্লক প্রিন্ট হোক, হিমাচল প্রদেশে ভুট্টিকোট শাল আর উলের পোশাক হোক, বা জম্মু কাশ্মীরের কানি শাল হোক, দেশের প্রত্যেকটি কোণে হ্যান্ডলুমের কারিগরদের কাজ ছেয়ে আছে। আর আপনারা এটা তো জানবেনই, কিছুদিন পরে ৭ই অগাস্ট আমরা ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালন করব। আজকাল যেভাবে হ্যান্ডলুমের উৎপাদন মানুষের মনে নিজের জায়গা বানিয়েছে তা সত্যি অত্যন্ত সফল, অসাধারণ ব্যাপার। এখন তো অনেক ব্যক্তিগত মালিকানাধীন কোম্পানি এআই এর মাধ্যমে হ্যান্ডলুম উৎপাদন ও সাস্টেনেবল ফ্যাশনকে উৎসাহ প্রদান করছে। কোসা এআই, হ্যান্ডলুম ইন্ডিয়া, ডি জাঙ্ক, নোভাটাক্স, ব্রহ্মপুত্র ফেবলস এরকম অনেক স্টার্টআপ হ্যান্ডলুম প্রোডাক্টকে জনপ্রিয় করতে সচেষ্ট। আমার এটা দেখে ভালো লাগছে, অনেক মানুষ তাদের নিজেদের অঞ্চলের লোকাল প্রোডাক্টকে পপুলার বানাতে সচেষ্ট। আপনারাও আপনাদের লোকাল প্রোডাক্টকে #myproductmypride নামে সোশ্যাল মিডিয়াতে আপলোড করুন। আপনাদের এই ছোট্ট প্রয়াস অনেক মানুষের জীবন পাল্টে দেবে। বন্ধুরা, হ্যান্ডলুমের সঙ্গে আমি খাদির কথাও বলতে চাই। আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যারা আগে খাদির সামগ্রী ব্যবহার করেননি, কিন্তু আজ সগর্বে খাদি পরে থাকেন। এটা বলতেও আমার আনন্দ হচ্ছে যে প্রথমবার খাদি গ্রামোদ্যোগের ব্যবসা ১.৫ লক্ষ কোটি টাকা পার হয়ে গেছে। ভাবুন, ১.৫ লক্ষ কোটি। আপনারা কি জানেন খাদির বিক্রি কতটা বেড়েছে? ৪০০%। খাদি হ্যান্ডলুমের এই ক্রমবর্ধমান চাহিদা বড় মাত্রায় উপার্জনের নতুন নতুন সুযোগ তৈরি করছে। এই ইন্ডাস্ট্রির সঙ্গে সবথেকে বেশি মহিলারা যুক্ত, তাই সবথেকে বেশি লাভ তাদেরই হচ্ছে। আমার আপনাদের কাছে একটা অনুরোধ আছে। আপনাদের কাছে তো বিভিন্ন ধরনের কাপড় আছে, আর আপনারা এখনও যদি খাদির কাপড় না কিনে থাকেন তাহলে এই বছর থেকে শুরু করুন। আগস্ট মাস এসে গেছে, এটা স্বাধীনতা অর্জনের মাস, বিপ্লবের মাস। এর থেকে ভালো সময় আর কি হবে খাদি কেনার জন্য? আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে আমি প্রায়শই ড্রাগসের চ্যালেঞ্জের ব্যাপারে আলোচনা করেছি। প্রত্যেক পরিবারের চিন্তা লেগে থাকে যে তাদের সন্তান যেন ড্রাগসের খপ্পরে না পড়ে। এখন এরকম মানুষদের সাহায্যের জন্য সরকার একটি বিশেষ কেন্দ্র খুলেছে, যার নাম মানস। ড্রাগসের বিরুদ্ধে এটা একটা বড় পদক্ষেপ। কিছুদিন আগেই মানুষের হেল্পলাইন আর পোর্টাল লঞ্চ করা হয়েছে। সরকার থেকে একটি টোল ফ্রি নাম্বার 1933 শুরু করা হয়েছে। এতে কল করে যে কোনো জরুরি পরামর্শ নেওয়া যাবে।
অথবা রিহ্যাবিলিটেশনের সঙ্গে যুক্ত তথ্যও পাওয়া যাবে। যদি কারো কাছে ড্রাগস সম্বন্ধীয় কোনো অন্য তথ্য থাকে তো তারা এই নম্বরে কল করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর সঙ্গে কথা বলতে পারেন। মানুষের সঙ্গে আলোচনা করা প্রত্যেকটি কথা গোপনীয় রাখা হয়। ভারতকে ড্রাগস ফ্রি বানাতে উদ্যোগী প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি পরিবারকে, সমস্ত সংস্থাকে আমার অনুরোধ যে মানস হেল্পলাইনের সম্পূর্ণ ব্যবহার করুন। আমার প্রিয় দেশবাসী, আগামীকাল বিশ্বজুড়ে টাইগার ডে বা ব্যাঘ্র দিবস রূপে পালন করা হবে। ভারতে টাইগার্স বা বাঘ আমাদের সংস্কৃতির এক অভিন্ন অংশ। আমরা সবাই বাঘ সম্পর্কিত নানান কাহিনী শুনে বড় হয়েছি। জঙ্গলের আশেপাশে অবস্থিত গ্রামের সবার জানা ছিল বাঘের সঙ্গে তাল মিলিয়ে কিভাবে বাস করতে হবে। আমাদের দেশে এরকম প্রচুর গ্রাম রয়েছে যেখানে মানুষ ও বাঘ একত্রে বাস করেও কখনো কোনো সমস্যার সম্মুখীন হয়নি, কিন্তু যেখানে সমস্যা তৈরি হয় সেখানেও বাঘেদের সংরক্ষণের জন্য অভূতপূর্ব প্রয়াস চলছে। জনসচেতনতার এমনই এক প্রচেষ্টার নাম কুলহারি বাঁধ পঞ্চায়েত। রাজস্থানের রণথাম্বরে শুরু হওয়া কুলহারি বাঁধ পঞ্চায়েত অভিযান খুবই আকর্ষণীয়। স্থানীয় সম্প্রদায়ের সবাই নিজেরাই শপথ গ্রহণ করল যে জঙ্গলে তারা কুড়ুল নিয়ে যাবেন না ও গাছ কাটবেন না। এই একটি সিদ্ধান্তের ফলে এখানকার জঙ্গল আরও একবার সবুজ হয়ে উঠছে এবং বাঘেদের জন্য উত্তম পরিবেশ সৃষ্টি হচ্ছে। বন্ধুরা, মহারাষ্ট্রের টাডোবা আন্ধারি টাইগার রিজার্ভ বাঘেদের বাসস্থানের মধ্যে অন্যতম। সেখানকার স্থানীয় সম্প্রদায়, বিশেষত গোন্ড ও মানা জনজাতির আমাদের ভাই বোনেরা ইকো ট্যুরিজমের দিকে দ্রুত এগিয়ে চলেছেন। তারা জঙ্গলের উপর নিজেদের নির্ভরতা কমিয়েছেন যাতে বাঘেদের গতিবিধির বাড়বাড়ন্ত ঘটে। আপনাদের অন্ধ্রপ্রদেশের নাল্লামালাই পাহাড়ে অবস্থিত চেঞ্চু জনজাতির মানুষজনের প্রচেষ্টাও অবাক করে দেবে। তারা টাইগার ট্র্যাকার্স রূপে জঙ্গলে বন্যপ্রাণীর মুভমেন্টের তথ্য জমা করেছেন। তারই সঙ্গে তারা এলাকায় অবৈধ গতিবিধির ওপরেও নজরদারি রাখেন। এরই মতন উত্তরপ্রদেশে পিলিভিতে চলাকালীন বাঘ মিত্র কর্মসূচিও ভীষণ চর্চিত। এই কর্মসূচির অন্তর্গত স্থানীয় বাসিন্দাদের বাঘ মিত্র রূপে কাজ করার ট্রেনিং দেওয়া হয়। এই বাঘ মিত্রেরা খেয়াল রাখেন মানুষ ও বাঘেদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি না সৃষ্টি হয়। দেশের ভিন্ন ভিন্ন প্রান্তে এই ধরনের অনেক প্রচেষ্টা চলছে। এখানে আমি কয়েকটি প্রচেষ্টা সম্পর্কে আলোচনা করলাম, কিন্তু আমি আনন্দিত যে জনগণের যোগদানের ফলে বাঘেদের সংরক্ষণে খুবই কাজে দিয়েছে। এই সম্মিলিত প্রচেষ্টার জন্যই ভারতে বাঘেদের সংখ্যা প্রতি বছর বেড়ে চলেছে। আপনারা জেনে খুশি হবেন ও গর্ববোধ করবেন যে বিশ্বে যত সংখ্যক বাঘ রয়েছে তার ৭০% বাঘ আমাদের দেশে রয়েছে। ভাবুন, ৭০% বাঘ! সেই জন্যই আমাদের দেশে বিভিন্ন প্রান্তে অনেক টাইগার স্যাংচুয়ারি রয়েছে। বন্ধুরা, বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশে বনাঞ্চলের পরিমাণও খুব তাড়াতাড়ি বাড়ছে। এখানেও সামগ্রিক প্রচেষ্টার ফলে বড় সাফল্য দেখা যাচ্ছে। গত মন কি বাত অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে এক পেড় মা কে নাম এই কর্মসূচি নিয়ে আলোচনা করেছি। আমি খুবই আনন্দিত যে দেশে বিভিন্ন অংশে অনেক মানুষ এই অভিযানের সঙ্গে যুক্ত হচ্ছেন। এই কিছুদিন আগে স্বচ্ছতা অভিযানের জন্য বিখ্যাত ইন্দোরে একটি চমৎকার অনুষ্ঠান হয়েছে। এখানে এক পেড় মা কে নাম এই কর্মসূচির সময়ে একদিনে ২ লাখের থেকে বেশি গাছ লাগানো হয়েছে। নিজের মায়ের নামে গাছ লাগানোর এই অভিযানে আপনারাও যুক্ত হন এবং তার সেলফি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন। এই অভিযানের সঙ্গে যুক্ত হলে আপনাদের নিজের মা এবং ধরিত্রী মা দুজনের জন্যই কিছু বিশেষ করতে পারার অনুভূতি হবে। আমার প্রিয় দেশবাসী, ১৫ই অগাস্ট আর বেশি দিন বাকি নেই। আর এখন ১৫ই অগাস্টের সঙ্গে অন্য আরেকটি কর্মসূচিও যুক্ত হয়েছে, হর ঘর তিরঙ্গা অভিযান। গত কয়েক বছর ধরে দেখা গেছে সারা দেশে হর ঘর তিরঙ্গা অভিযানের জন্য সকলের উদ্দীপনা যথেষ্ট বেশি থাকে। দরিদ্র হোক বা ধনী হোক, ছোট ঘর হোক, বড় ঘর হোক, প্রত্যেকেই পতাকা উড়িয়ে গর্ব অনুভব করেন। পতাকার সঙ্গে সেলফি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ক্রেজও দেখা যায়।
আপনারা লক্ষ্য করেছেন হয়তো যখন কলোনি বা সোসাইটির এক একটি ঘরে পতাকা ওড়ে তখন দেখতে দেখতে দ্বিতীয় বাড়িটিতেও পতাকা দেখা যায়। অর্থাৎ হর ঘর তিরঙ্গা অভিযান আমাদের পতাকার প্রতি গর্ববোধ করার একটি ইউনিক ফেস্টিভ্যাল হয়ে উঠেছে। এই বিষয়টি নিয়ে তো এখন নানা ধরনের ইনোভেশনও হচ্ছে। 15ই অগস্ট আসতে আসতে বাড়িতে, অফিসে, গাড়িতে পতাকা লাগানোর জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখা যাচ্ছে। কিছু মানুষ তো পতাকা নিজেদের বন্ধু প্রতিবেশীদের উপহার দেন। পতাকা নিয়ে এমন উল্লাস, উৎসাহ, উদ্দীপনা আমাদের একে অপরের সঙ্গে সংযুক্ত করে রাখে। বন্ধুরা, আগের মতো এই বছরেও আপনারা harghar-tiranga.com এই ওয়েবসাইটে পতাকার সঙ্গে নিজেদের সেলফি অবশ্যই আপলোড করুন। আর আমি আপনাদের আর একটা কথাও মনে করিয়ে দিতে চাই। প্রতি বছর 15ই অগস্টের আগে আপনারা আমায় আপনাদের অনেক পরামর্শ পাঠান। এবছরেও আপনারা আমায় নিজেদের পরামর্শ অবশ্যই পাঠান। আপনারা মাইগভ অথবা নমো অ্যাপেও নিজেদের পরামর্শ পাঠাতে পারেন। আমি 15ই অগস্টে নিজের বক্তৃতায় আপনাদের পাঠানো পরামর্শের বেশিরভাগটাই কভার করার চেষ্টা করব। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতের এই এপিসোডে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে খুব ভালো লাগলো। পরের বার আবার দেখা হবে দেশের নতুন উপলব্ধির সঙ্গে, জন অংশীদারিত্বের নতুন প্রচেষ্টার সঙ্গে। আপনারা মন কি বাতের জন্য আপনাদের পরামর্শ অবশ্যই পাঠাতে থাকুন। আগামী সময়ে আরও অনেক উৎসব আসতে চলেছে। আপনাদের সকল উৎসবের অনেক শুভকামনা রইল। আপনারা আপনাদের পরিবারের সঙ্গে একজোট হয়ে উৎসবের আনন্দ উপভোগ করুন। দেশের জন্য কিছু না কিছু নতুন করার শক্তি বজায় রাখুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।